মেসেজ লিভ করেন যে সবাই যেন লিঙ্কটাতে ক্লিক করে জয়েন করে। মিটিং নিকনেম দিয়ে জয়েন করতে গেলে আমাকে বারবার অ্যাডমিট করতে হবে। অলরাইট ম্যাম। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, ইকোনমির ইন্টারলিঙ্কেজের ব্যাপারটা আমরা ডিসকাস করছিলাম। সো এখানে দেখেন, মার্কেটস ফর ফ্যাক্টর অফ প্রোডাকশন আর হচ্ছে মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা কিন্তু ফার্মের সাথে লিঙ্কড, যদিও আমরা এখানে একই সাথে কনসিডার করছি। হাউএভার ইন দ্য ইকোনমি আমরা জানি যে এগুলোর জন্য বিভিন্ন ধরনের এন্টিটি থাকে। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা ফার্মের থেকে হচ্ছে মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেসটা সেপারেট করতে চাই, ক্যান উই ডু দ্যাট? অ্যাকচুয়ালি উই ক্যান ডু দ্যাট। আমরা জানি যে ফার্ম হচ্ছে গিয়ে প্রোডাকশন করছে, তার কাছ থেকে কারা নিচ্ছে, যারা হচ্ছে গিয়ে রিটেলার, তারা পারচেস করে নিচ্ছে। সো মেবি ফার্ম সরাসরি হচ্ছে হাউস হোল্ডার কাছে সেল করছে না, তারা অন্য আরেকটা চ্যানেলের থ্রুতে সেলটা করছে, ঠিক আছে? আবার ধরেন মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এটা কিভাবে হতে পারে? মনে করেন যে ফার্ম হচ্ছে গিয়ে নিজে হায়ার করছে না লেবার, বা নিজে সে হচ্ছে গিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে ক্যাপিটাল বড় করছে না, সে তার এজেন্টের থ্রুতে বড় করছে, অথবা সে হচ্ছে গিয়ে তার লেবার গুলো আউটসোর্স করছে। সো ইন দ্যাট সেন্স কি হতে পারে, এই যে এন্টিটি গুলো, এগুলো ডিফারেন্ট হতেও পারে আবার নাও হতে পারে। এমনও হতে পারে যে ফার্ম নিজেই হচ্ছে এই এই যে সবগুলো লিঙ্কেজ দেখতে পাচ্ছি আমরা, এগুলো মেনটেন করছে, আবার এমনও হতে পারে যে ফার্ম এগুলোকে আউটসোর্স করছে। হাউএভার যদি আমরা ফ্লো এর কথা চিন্তা করি, তাহলে ফ্লোটা হচ্ছে গিয়ে দেখা যাবে যে ডুয়াল, ঠিক আছে? যে কোনো এন্টিটির সাথে ইকোনমিতে অন্যান্য যে এন্টিটি গুলো আছে সেগুলোর লিঙ্কেজটা হচ্ছে গিয়ে টু ওয়ে। ফর এক্সাম্পল, এখানে গভর্নমেন্টের সাথে ফাইন্যান্সিয়াল মার্কেটের আরেক ধরনের রিলেশনশিপ আছে যেটা দেখানো হয় নাই, বলতে পারেন কি? ম্যাম, গভর্নমেন্ট মাঝে মাঝে ঋণ নেয় ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে। এক্স্যাক্টলি। সো এখানে আমরা শুধু একটা অ্যারো দেখতে পাচ্ছি, গভর্নমেন্টের কাছ থেকে কার কাছে যাচ্ছে? ফাইন্যান্সিয়াল মার্কেটে যাচ্ছে। হাউএভার আমরা জানি যে ইন আওয়ার কেস, সরি, ইন বাংলাদেশ গভর্নমেন্ট কি করছে? পাবলিক সেক্টর থেকে কিন্তু বড় করে, তাই না? জি ম্যাম। যেমন ধরেন পাবলিক যে ইয়েস ম্যাম, ব্যাংকগুলো আন্ডার আছে, সরি স্টকের মতো পাবলিক আর কি। সেক্টর না, পাবলিক ব্যাংকগুলো থেকে হচ্ছে গিয়ে সে বড় করে, প্রাইভেট ব্যাংকগুলো থেকেও কিন্তু বড় করে। সো গভর্নমেন্টের এখানে আরেকটা অ্যারো সাইন হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে গভর্নমেন্টের কাছে আসবে। হুম। এখন দেখেন গভর্নমেন্টের এখান থেকে কি আছে, গভর্নমেন্ট পারচেজেস আছে মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস এর দিকে, আবার মার্কেটস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস এর সাথেও কিন্তু গভর্নমেন্টের আরেকটা অ্যারো হওয়ার কথা। অনেক অনেক আপনার গুডস অ্যান্ড সার্ভিসেস যারা হচ্ছে গিয়ে রিটেলার আছে বা সেল করছে, তারা কি করছে? গভর্নমেন্টকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডোনেশন করছে। সো এখান থেকে আরেকটা অ্যারো কিন্তু মিসিং আছে। ইটস নট নেসেসারিলি ওয়ান ওয়ে, all of these relationships are actually both ways. However, this is the basic form of relationship. আপনারা যদি একেবারে বেসিক ফরম্যাটে চিন্তা করেন, তাহলে হচ্ছে আমরা দেখতে পাই যে ফার্মের কাছ থেকে কি হচ্ছে, ফার্ম হচ্ছে ফ্যাক্টরস অফ পেমেন্টের জন্য পেমেন্ট করছে, সেটা যাচ্ছে হচ্ছে হাউস হোল্ডের কাছে। হাউস হোল্ড কি করছে? সেই ইনকামটাকে কনজাম্পশনের জন্য স্পেন্ড করছে, একটা পার্ট হচ্ছে ট্যাক্স হিসেবে গভর্নমেন্টকে দিচ্ছে, আর আরেকটা পার্ট হচ্ছে গিয়ে সেভিংস হিসেবে ব্যাংকে রাখছে। ফাইন্যান্সিয়াল মার্কেট কি করছে? ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে গিয়ে তার ফান্ডটা এই বিজনেস গুলোকে বড় করছে, সরি লেন্ড করছে, যেখান থেকে হচ্ছে গিয়ে ফান্ড ফান্ড বড় করছে। হুম। এবং গভর্নমেন্টের যে সেভিংসটা, গভর্নমেন্টের সেভিংস এর একটা পার্ট হচ্ছে গিয়ে আবার ফাইন্যান্সিয়াল মার্কেটে যাচ্ছে। এবং ফার্মের যে রেভিনিউ ফ্রম গুডস অ্যান্ড সার্ভিস মার্কেট অ্যান্ড অলসো দ্য ফান্ডিং দে হ্যাভ কালেক্টেড ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সবগুলো মিলে ফার্ম তার প্রোডাকশন বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে তার যেই কাজগুলো সেগুলো করছে, এবং করার ফলে সে কি করছে? রেভিনিউ আর্ন করতে পারছে, যেখান থেকে সে তার ফ্যাক্টর গুলোর জন্য পেমেন্ট করতে পারছে, ঠিক আছে? ম্যাম, এখন আসেন ফ্যাক্টরস অফ প্রোডাকশনে। জি বলেন। সার্কুলার ফ্লোর চার্টটাতে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা দেখতেছি ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে গুডস এন্ড সার্ভিস মার্কেটে ইনভেস্টমেন্ট আসতেছে, কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে কেন জি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে মার্কেটটা আছে ওখানে কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছে না?
ওখানে তো যাবে না, কারণ ওদের সাথে মাঝখানে লিংক আছে হচ্ছে আপনার ফার্মের। হ্যাঁ, ফ্যাক্টরস এখানে হচ্ছে যেটা আমি বললাম যে ফার্ম, মার্কেটস ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর মার্কেটস ফর হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস, এই তিনটা এন্টিটি আমরা ধরে নিচ্ছি যে একই। এটা হচ্ছে ফার্মেরই আচ্ছা। দুইটা পার্ট। একটা পার্ট থেকে হচ্ছে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মানে হচ্ছে তার লেবার আর ক্যাপিটালদের জন্য রিটার্নটা দিচ্ছে, আর আরেকটা পার্টে হচ্ছে গিয়ে সে মার্কেটে নিয়ে গুডস আর সার্ভিস গুলো যেগুলো সে প্রডিউস করছে তার আউটপুট গুলো সেল করছে। ঠিক আছে, এখানে যদিও আলাদা আলাদা ভাবে তিনটা বক্সে আমরা দেখিয়েছি, কিন্তু এই তিনটা কাজ একসাথে রিলেটেড। ঠিক আছে, ওকে আরো ম্যাম, কোনো বুঝতে পারছি। কোয়েশ্চেন আছে? একবার না ম্যাম। ফ্লোচার্টটা দেখেন, দেখে চিন্তা করেন আরো কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা। এনিওয়েজ, লাস্টের কোন চ্যাপ্টারে যেন আমরা দেখেছিলাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, তাই না? ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মধ্যে আমরা দেখেছিলাম কি কি, ক্যাপিটাল ছিল, লেবার ছিল, আর ছিল হচ্ছে আরেকটা কি ছিল বলেন তো? ক্যাপিটাল আর লেবার ছাড়া মনে করে দেখেন, একেবারে শুরুর ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। ম্যাম ল্যান্ড। ল্যান্ড, ক্যাপিটালের মধ্যে ল্যান্ড পড়বে না? Organization. অর্গানাইজেশন কিভাবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রোডাকশন বলতে কিসের প্রোডাকশন বুঝছি আমরা? ফার্মের প্রোডাকশন। বিজনেসের প্রোডাকশন, বা একটু আগে আমরা যে প্রাইভেট ফার্ম গুলো দেখলাম তাদের প্রোডাকশন, তারা কি প্রডিউস করে? গুডস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, গুডস এন্ড সার্ভিসেস। ধরেন যদি গুডস প্রডিউস করতে চায় তাহলে তাদের কি কি লাগবে? ক্যাপিটাল লাগবে, লেবার লাগবে, ল্যান্ড লাগবে। ল্যান্ড ক্যাপিটালের মধ্যে পড়বে না? হ্যাঁ ম্যাম, পড়বে। তাহলে ক্যাপিটাল আর লেবার ল্যান্ড এগুলো ছাড়া আর কি লাগবে? ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট লাগবে। টেকনোলজির কথা মনে আসছে না একবারও? টেকনোলজি লাগবে না? লাগবে কি? হ্যাঁ সো লাগবে। এখানে যদিও দেখাচ্ছে না, আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে শুধুমাত্র দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কে আর এল দেখি, হাউএভার টেকনোলজিও কিন্তু প্রোডাকশনের একটা অনেক বড় টেকনোলজি। ফ্যাক্টর। হ্যাঁ, হ্যাঁ। সো টেকনোলজিটা হচ্ছে কি আমাদের প্রোডাকশনের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর। টোটাল নাম্বার অফ আউটপুট বা ওয়াইটা শুধুমাত্র ক্যাপিটাল আর লেবারের উপরেই ডিপেন্ড করে না, সেটা অ্যাভেলেবল টেকনোলজির উপরেও ডিপেন্ড করে। একই ধরনের ইন্ডাস্ট্রি দেখবেন এক একটা কান্ট্রিতে এক এক রকম ভাবে অপারেটেড হয়, তাই না? ফর এক্সাম্পল, আমাদের দেশে আমরা যেভাবে গার্মেন্টস সেক্টর গুলো চালাই, আর একটুখানি উন্নত কোনো দেশের দিকে যদি তাকান, উন্নত না ঠিক, মানে যারা হচ্ছে আরো এফিশিয়েন্টলি প্রডিউস করতে পারে, ফর এক্সাম্পল ভিয়েতনাম। ভিয়েতনামেরও কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট আছে ইন দা রেডিমেড গার্মেন্ট সেক্টর, আরএমজি সেক্টরে। হাউএভার তাদের ইন্ডাস্ট্রি আর আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অনেক বড় একটা ডিফারেন্স আছে। তাদেরও সুবিধা হলো যে তাদের ইন্ডাস্ট্রিতে লেবার ইন্টেন্সিভ, হাউএভার একই সাথে ভিয়েতনামের কিন্তু ফর লাস্ট 1 ডিকেড, হ্যাঁ, তাদের ইনকাম অনেক হায়ার এবং তাদের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট অনেক হায়ার। অ্যাজ এ রেজাল্ট তাদের আরএমজি সেক্টরটা এখন আরো অনেক বেশি টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে কম্পেয়ার টু আওয়ার আরএমজি সেক্টর। আমাদের এখানে দেখা যায় যে এখনো প্রোডাকশনের মেইন কাজটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি করা হয়, whereas চীনে বলেন বা ভিয়েতনামে বলেন, তাদেরও যে আরএমজি সেক্টর গুলো আছে সেগুলোতে লেবারের পাশাপাশি আপনার অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কারণে টেকনোলজির ইউটিলাইজেশন বেড়ে গিয়েছে। সো একই ইন্ডাস্ট্রি দুইটা ডিফারেন্ট দেশে দুইটা ডিফারেন্ট ওয়েতে অপারেট করতে পারে ডিপেন্ডিং অন দ্য অ্যাভেলেবল টেকনোলজি। দেখা যাবে যে টেকনোলজির অ্যাভেলেবিলিটির কারণে কোনো দেশে একই ইন্ডাস্ট্রি সেটা হয়তো বা লেবার ইন্টেন্সিভ, আবার অ্যাভেলেবিলিটি না থাকার কারণে হচ্ছে সেটা লেবার ইন্টেন্সিভ, আর অ্যাভেলেবিলিটি হওয়ার কারণে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার ক্যাপিটাল ইন্টেন্সিভ। সো এই যে ক্যাপিটাল আর লেবার, এই দুইটার মাঝখানে টেকনোলজির একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কি আমরা এখানে আপাতত ইগনোর করছি ফর সিম্পলিফিকেশন। সো আমরা ধরে নিচ্ছি যে যে কোনো একটা সময়ে কোনো একটা ইকোনমির ক্যাপিটাল আর লেবার হচ্ছে গিয়ে ফিক্সড। ঠিক আছে, ওই যে মনে আছে আমরা পড়েছিলাম শর্ট রান, তারপর হচ্ছে মিডিয়াম রান, লং রান। আমরা ধরে নেই কি
আমরা ধরে নেই যে যখন একটা ইকোনমির ইকুইলিব্রিয়ামে থাকে লং রানে গিয়ে, তখন তার কি হয়, তার হচ্ছে গিয়ে যে সাপ্লাই গুলো থাকে, সাপ্লাই গুলো সব ফিক্সড হয়ে যায়, তাই না? এর চাইতে বেশি লেভেলে সে আর সাপ্লাই করতে পারবে না। সো আমরা এখানেও ধরে নিচ্ছি যে কোনো একটা টাইমে একটা ইকোনমির ক্যাপিটাল আর লেবারের যে সাপ্লাইটা সেটা হচ্ছে ফিক্সড। যদি ফিক্সড থাকে তাহলে এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ক্যাপিটালকে আমরা কে দিয়ে ডিনোট করছি আর এল কে আমরা হচ্ছে গিয়ে লেবারের জন্য এল দিয়ে ডিনোট করছি, এই দুইটার উপরে আমরা একটা করে বার দিব। এই যে কে ওভার বার বা এল ওভার বার, এটা কি ইন্ডিকেট করছে? এটা ইন্ডিকেট করছে যে আমাদের ইকোনমিতে একটা সার্টেন বা ফিক্সড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার অ্যাভেলেবল আছে অ্যাট এ পয়েন্ট অফ টাইম। যদি তাই হয় তাহলে টোটাল আউটপুটকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? টোটাল আউটপুটকে আমরা এক্সপ্রেস করতে পারি হচ্ছে y ইকুয়ালস টু ফাংশন অফ কে অ্যান্ড এল, তাই তো নাকি? এখানে আমরা বলছি যে টেকনোলজি আছে, হাউএভার ফর দ্য টাইম বিং উই আর ইগনোরিং ইট। আমরা ধরে নিচ্ছি যে শুধুমাত্র প্রোডাকশনের জন্য আমার হচ্ছে ক্যাপিটাল আর লেবারই লাগবে। সো ক্যাপিটাল আর লেবার যদি লাগে তাহলে আমরা ধরে নিচ্ছি যে টোটাল আউটপুট বা y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফাংশন অফ কে আর এল. It shows how much output the economy can produce from K units of capital and L units of labor, reflects the economy's level of technology, exhibits constant returns to scale. আচ্ছা, রিফ্লেক্টস দ্য ইকোনমিস লেভেল অফ টেকনোলজি, এটা যদিও এখানে রিফ্লেক্ট করছে না, আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে কে ওভার বার আর কে হচ্ছে গিয়ে সেম, এল ওভার বার আর এল হচ্ছে গিয়ে সেম, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। হাউএভার কোনো কোনো সিচুয়েশনে গিয়ে আমাদের কে ওভার বার আর কে এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু এখন জাস্ট ফর দিস টাইম উই আর গোয়িং টু কনসিডার যে এখানে কে আর কে ওভার বারের কোনো ডিফারেন্স নাই, এল আর এল ওভার বারের কোনো ধরনের ডিফারেন্স নাই। হ্যাঁ, আবার আমরা ধরে নিচ্ছি যে এই যে ক্যাপিটাল আর লেবারটা, এটার কতখানি ইউনিট করে দরকার হবে সেটা সেটা কি দিয়ে ডিটারমাইন্ড হবে? সেটা ডিটারমাইন্ড হবে হচ্ছে টেকনোলজির অ্যাভেলেবিলিটি দিয়ে, বা একটা ইকোনমিতে কোন লেভেলের টেকনোলজি আছে সেটা দিয়ে। সো এখানে টেকনোলজি বা এটা আমরা আপাতত ইগনোর করছি। শুধু তাই না, আমরা ধরে নিচ্ছি যে ইকোনমিতে আছে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। এখন আমাকে বলেন যে হোয়াট ইজ কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল? হ্যাঁ, যে রেটে ইনপুটটা যাবে আর কি, সেই রেটে আউটপুট আসবে, এটাই আর কি। এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা যদি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কথা চিন্তা করি, তাহলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে যদি কোনো একটা সার্টেন রেটে আমরা ইনক্রিমেন্ট করি, তাহলে তার সাথে সাথে ওয়াই বা টোটাল আউটপুটটা যেটা, সেটাও হচ্ছে গিয়ে একই রেটে বাড়বে। ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি আমাদের যে টোটাল আউটপুট ছিল সেটাকে আমরা ডিনোট করছি হচ্ছে y1 দিয়ে। আমাদের যে অ্যাভেলেবল ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, ক্যাপিটাল আছে হচ্ছে k1 আর লেবার আছে হচ্ছে গিয়ে l1। এখন মনে করেন যদি আমাদের কে আর এল আমরা জেড প্রপোর্শনে বাড়াই, বা আমাদের যে রেট অফ ইনক্রিমেন্টটা সেটা হচ্ছে কি আমরা জেড দিয়ে ডিনোট করি, তাহলে ওয়াই এর মধ্যে কি ধরনের চেঞ্জ আসবে? আমরা জানি যে যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হয়, অর্থাৎ যদি ইনপুট যেই প্রপোর্শনে বাড়ছে সেম প্রপোর্শনে টোটাল আউটপুটও বাড়ে, তাহলে আমরা ইনক্রিজড যেই আউটপুটটা সেটা কিভাবে পাবো? y1 এর সাথে z মাল্টিপ্লাই করলেই হচ্ছে গিয়ে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমাদের নতুন টোটাল যে আউটপুটটা। এখন আমরা যদি ইনক্রিজড অ্যামাউন্ট অফ ইনপুট গুলোকে k2 আর হচ্ছে l2 দিয়ে ডিনোট করি এবং আমাদের z প্রপোর্শনে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো বাড়ানোর পরে আমরা যে টোটাল আউটপুটটা পাচ্ছি সেটাকে y2 দিয়ে ডিনোট করি, তাহলে কি হবে? y2 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফাংশন অফ k2 l2, অথবা আমরা এটাকে অন্য কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে y1 টাইমস হচ্ছে গিয়ে z ইকুয়ালস টু f ফাংশন অফ k1 টাইমস z আর l1 টাইমস z। আমরা এভাবে লিখতে পারি না? লিখতে পারি কি? জি ম্যাম। এটার মানে কি? এটার মানে হলো যে কে আর এলটা যদি জেড প্রপোর্শনে বাড়ে তাহলে আমাদের ওয়াইটাও হচ্ছে কি জেড প্রপোর্শনে বাড়বে। এখানে দেখেন একটা কোয়েশ্চেন আছে, হোয়াট হ্যাপেন্স টু ওয়াই when all inputs are increased by 25%? সো যদি জেড এর ভ্যালু হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের জন্য 25% হয়, তাহলে আউটপুটের উপরে চেঞ্জটা কিভাবে পড়বে? আমরা জানি যে যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল হয় তাহলে সবগুলো ইনপুট যদি 25% রেটে বাড়ে, আমাদের y2 কম্পেয়ার টু y1
কত রেটে বাড়বে? 25% রেটেই বাড়বে, যেহেতু এটা হচ্ছে কি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। হাউএভার যদি সেটা ইনক্রিজিং রিটার্ন টু স্কেল হয় তাহলে কি হবে? তাহলে হবে সেটা হলো যে ইনপুট যেই পরিমাণে বাড়ছে তার চাইতে হায়ার রেটে হচ্ছে কি আউটপুট বাড়বে। অর্থাৎ আমরা আগে y1 এর সাথে z মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছিলাম হচ্ছে y2, এখন নো লঙ্গার y2 উইল বি ইকুয়াল টু y1 মাল্টিপ্লাইড বাই z। সেটা কতখানি হবে? সেটা হবে হচ্ছে গিয়ে y1 এর চাইতে হায়ার হবে। হুম, সেটা y1 এর চাইতে হায়ার হবে। অ্যাট দ্য সেম ওয়ে যদি ডিক্রিজিং রিটার্ন টু স্কেল হয় তাহলে নতুন যে আউটপুটটা সেটা কি হবে? y1 এর চাইতে কম হবে, উইচ ইজ ভেরি অ্যাবনর্মাল সিনারিও, যে আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশনে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি কিন্তু আমার টোটাল নাম্বার অফ আউটপুট কমে যাচ্ছে। এটা কখন হতে পারে বলেন তো? when can this scenario arise? ম্যাম আগে ডিজ বলেন এই ইকোনমির ধরনের কারণে, পসিবিলিটি কি আছে যে হ্যাঁ ডিজ ইকোনমির কারণে হইতে পারে ম্যাম। অনেক হুম সময় হতে পারে যে আমাদের রিসোর্স মানে যেই জায়গাটুকুর মধ্যে কাজ করব সেখানে অনেক লোক হলে হয়তো বা কাজটা ঠিক মতো নাও হইতে পারে, বা আমাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি কমে যেতে পারে, এরকম কিছু। আপনারা হয়তো বা এগুলো আগে কোথাও পড়েছেন, যে আমাদের প্রোডাক্টিভিটিটা যেটা সেটা হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোডাক্টিভিটিটা যেটা সেটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। ঠিক আছে, এমন যদি হয় যে আমাদের ইকোনমিতে যতখানি অ্যাভেলেবল লেবার ছিল বা যতখানি অ্যাভেলেবল লেভেল অফ হচ্ছে গিয়ে আপনার ক্যাপিটাল ছিল সবটা আমরা ইউটিলাইজ করে ফেলেছি। ইউটিলাইজ করার পরে এখন আমরা কি করছি? আমরা হচ্ছে কি ইন্টারন্যাশনালি সিক করছি, আমরা প্রোডাকশন বাড়াতে চাচ্ছি, সো আমরা ইন্টারন্যাশনালি এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোর জন্য খোঁজ করছি, এবং দেখা গেল যে আমি ইন্টারন্যাশনালি এগুলো হায়ার করে এনে ঠিকই ইনভেস্টমেন্ট করতে পারি, হাউএভার আমাদের আউটপুটটা আর আগের মতো বাড়ছে না। এই ফ্যাক্টর গুলো অ্যাভেল করার জন্য এত বেশি এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে যে তখন আমার পক্ষে আর আউটপুট বাড়ানো সম্ভব হচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট আমার টোটাল ইনকাম বাড়ার বদলে কমে যাচ্ছে। ঠিক আছে, এরকমও হতে পারে, এই ধরনের সিনারিও অনেক সময় অ্যারাইজ করতে পারে। হাউএভার আমরা জানি যে যদি কোনো ফার্ম হচ্ছে গিয়ে আপনার প্রফিট আর্ন করতে চায় তাহলে সে শুধুমাত্র ততক্ষণ পর্যন্তই প্রোডাকশন করবে যতক্ষণ পর্যন্ত তার কস্ট আর রেভিনিউ হচ্ছে গিয়ে ইকুয়াল হবে। যখনই রেভিনিউ এর চাইতে হচ্ছে গিয়ে কস্ট হায়ার হয়ে যাবে তখন কিন্তু সে আর কি করবে না? ইনভেস্টমেন্ট করবে না, বা রেন্টের জন্য যে এক্সপেন্সটা বা ওয়েজের জন্য যে এক্সপেন্সটা সেটা তখন সে আর ইনকার করবে না। সো ইন রিয়েলিটি y2 লেস দেন হচ্ছে গিয়ে z টাইমস y1, এই সিনারিওটা অ্যারাইজ করার পসিবিলিটি খুবই কম। হ্যাঁ, এই ধরনের সিনারিও ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় দেখতে পাই আমরা বলেন তো? আমাদের টোটাল ইনকাম বাড়ার বদলে কমে যাচ্ছে, বা সোজা ভাষায় বলতে গেলে লস হচ্ছে, এই ধরনের সিনারিও আমরা কোন সেক্টরে দেখতে পাই? আমাকে একটা এক্সাম্পল দেন। গভর্নমেন্ট সেক্টরে, রেলওয়ে। গভর্নমেন্ট সেক্টরে, পাবলিক সেক্টরে দেখবেন, হ্যাঁ পাবলিক সেক্টরে দেখবেন বিভিন্ন ওদের যে ইনভেস্টমেন্টের খাতগুলো আছে সেখান থেকে তাদের রিটার্ন পজিটিভ না, তাদের রিটার্ন হচ্ছে নেগেটিভ, গভর্নমেন্ট উল্টো ভর্তুকি দিচ্ছে। ঠিক আছে, সো এই ধরনের সিনারিও শুধুমাত্র আমরা দেখতে পাবো হচ্ছে কি গভর্নমেন্টের ক্ষেত্রে। যদি প্রাইভেট ফার্ম হয় তাহলে তারা ততক্ষণ পর্যন্তই ইনভেস্টমেন্টটা করবে বা ততক্ষণ পর্যন্তই তারা আউটপুট বাড়ানোর চিন্তা করবে যতক্ষণ পর্যন্ত ওই ইনপুটের যে কস্টটা সেটা হচ্ছে গিয়ে আউটপুটের যে টোটাল রেভিনিউ তার ইকুয়াল হবে। তার চাইতে যখনই কস্ট বেড়ে যাবে আউটপুটের চাইতে বা ইনকামের চাইতে যখনই কস্ট বেড়ে যাবে তখনই সে হচ্ছে গিয়ে তার প্রোডাকশন স্টপ করে দিবে। আচ্ছা, সো এটা গেল হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল, ইনক্রিজিং এবং ডিক্রিজিং রিটার্ন টু স্কেল। Then we want to know about the supply of goods and services. যদি আমরা ধরে নিই যে কোনো একটা সার্টেন টাইমে আমাদের টেকনোলজি বা অ্যাভেলেবল টেকনোলজি হচ্ছে গিয়ে ফিক্সড, অর্থাৎ টেকনোলজির কোনো ধরনের অ্যাডভান্সমেন্ট হচ্ছে না, তাহলে কি হবে? দ্য ইকোনমি সাপ্লাইস অফ ক্যাপিটাল অ্যান্ড লেবার, যেগুলো আমরা একটু আগে ধরে নিচ্ছিলাম যে ফিক্সড কে বার আর হচ্ছে গিয়ে এল বার, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের ওয়াইটাও ফিক্সড হয়ে যাচ্ছে। ওয়াই ইকুয়ালস টু যদি ফাংশন অফ কে ওভার বার আর এল ওভার বার হয় তাহলে ওয়াইটাকে আমরা নো লঙ্গার ক্যান সে ইট ইজ ওয়াই, উই আর গোয়িং টু কল ইট ওয়াই ওভার বার। ওয়াই ওভার বার এর মানে কি? মানে হলো যে এই
যে লেভেল অফ আউটপুটটা, এরপরে ওই ইকোনমির পক্ষে আর কোনোভাবে আউটপুট ইনক্রিজ করা পসিবল না, যেহেতু তার ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো হচ্ছে গিয়ে ফিক্সড, এর চাইতে আর বাড়বে না। তখনই শুধুমাত্র আমাদের পক্ষে ওয়াই এর পরিমাণ বাড়ানো সম্ভব যখন আমরা টেকনোলজিতে কোনো ধরনের চেঞ্জ আনতে পারবো। ঠিক আছে, সো কে ওভার বার আর এল ওভার বার থাকার পরেও ওয়াইটা আমার আনফিক্সড হতে পারে কখন, যখন হচ্ছে আমাদের টেকনোলজিটা ফিক্সড না। হাউএভার যখনই আমরা বলছি যে টেকনোলজি ইজ ফিক্সড, তখনই আমাদের ওয়াই কি হয়ে যাচ্ছে, ওয়াই ওভার বার হয়ে যাচ্ছে, যার মানে হলো যে আমাদের টোটাল নাম্বার অফ আউটপুট ফর গুডস এন্ড সার্ভিসেস ইজ গোয়িং টু বি ফিক্সড। ঠিক আছে, তাহলে দেখেন এখানে চেঞ্জটা কি বুঝতে পেরেছেন? আমরা একটু আগে একেবারে শুরুতে ধরে নিয়েছিলাম যে আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো হচ্ছে গিয়ে ফিক্সড, আমরা টেকনোলজির ব্যাপারে কিছু বলি নাই। সো টেকনোলজির ব্যাপারে যদি কোনো কিছু না বলি, ফাংশন অফ কে আর এল যেটা, এটা ফিক্সড থাকুক অথবা ফিক্সড না থাকুক তাতে আমাদের কিছু যাচ্ছিল আসছিল না, আমরা ওয়াই কে ওয়াই বলেই ডিনোট করতে পারছিলাম। হাউএভার যখনই আমরা ধরে নিচ্ছি যে টেকনোলজি ফিক্সড হয়ে যাচ্ছে, তখনই আমরা ওয়াই কে কি করছি, ওয়াই কে ওয়াই ওভার বার দিয়ে এক্সপ্রেস করছি, which means that the economy can no longer increase the total number of output অথবা total amount of income. ফ্যাক্টরের প্রাইস কিভাবে আমরা ডিটারমাইন করি? অবভিয়াসলি ফ্যাক্টরের প্রাইস আমরা ডিটারমাইন করব হচ্ছে গিয়ে ডিমান্ড আর সাপ্লাই কার্ভ থেকে। অন্য যে কোনো ধরনের গুডস আর সার্ভিসেস এর ডিমান্ড আর সাপ্লাই কার্ভ যেরকম, ফ্যাক্টরের জন্য কিন্তু একই রকম ভাবে ডিমান্ড আর সাপ্লাই কার্ভ গুলো আমরা ড্র করব। অর্থাৎ আমাদের ডিমান্ড কার্ভ হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং আর সাপ্লাই কার্ভ হওয়ার কথা ছিল আপওয়ার্ড স্লোপিং। হাউএভার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরের সাপ্লাই কার্ভটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল একটা লাইন। কেন বলেন তো? লং রানে তো সাপ্লাই একদম ম্যাম ফিক্সড হয়ে যায়, fixed এর চাইতে supply বেশি হবে না। এখানে লং রান না শর্ট রান সেই ব্যাপারে কিছু বলা নাই। হাউএভার আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের সাপ্লাই অফ technology ফ্যাক্টরস আর ফিক্সড, দ্য সাপ্লাইস অফ দ্য ফ্যাক্টরস আর ফিক্সড বোথ ফর লেবার অ্যান্ড ক্যাপিটাল। ঠিক আছে, সো যদি ফ্যাক্টরের সাপ্লাই ফিক্সড হয় তাহলে ইট ক্যান অনলি বি আ ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, যেটা আমরা এখানে এই ভার্টিক্যাল লাইনটা দিয়ে দেখতে পাচ্ছি ফ্যাক্টরের সাপ্লাই। আর ডিমান্ডটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং, অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যদি ডিমান্ড কার্ভটা হচ্ছে গিয়ে আপনার রাইট ওয়ার্ড অথবা লেফট ওয়ার্ড শিফট করে, তাহলে ইকুইলিব্রিয়াম ফ্যাক্টর প্রাইসের মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসার পসিবিলিটি আছে। হাউএভার আমাদের যদি ফ্যাক্টর সাপ্লাই ফিক্সড থাকে, তাহলে কিন্তু অন্য কোনো ভাবে আমাদের টোটাল কোয়ান্টিটি অফ ফ্যাক্টরটা চেঞ্জ করার উপায় নাই। ঠিক আছে, শুধুমাত্র এখানে প্রাইসের লেভেলে চেঞ্জ হতে পারে, কোয়ান্টিটিটা যেটা সেটা আমাদের সবসময়ের জন্য এখানে ফিক্স থাকবে। যদি আমরা ধরে নেই যে আমাদের সাপ্লাই অফ দ্য ফ্যাক্টর হচ্ছে গিয়ে ফিক্সড, অর্থাৎ কে হচ্ছে গিয়ে কে না, কে ওভার বার, আর এল হচ্ছে এল না, এলটা হচ্ছে গিয়ে এল ওভার বার। এখন কোয়েশ্চেন হলো যে ফ্যাক্টরের প্রাইস কি? ফ্যাক্টরের প্রাইস হচ্ছে গিয়ে ফর লেবার ওয়েজ দ্যাট দে আর গোয়িং টু পে টু দ্য লেবার্স, আর ক্যাপিটালের জন্য হচ্ছে গিয়ে রেন্টাল রেট, যেটাকে আমরা বলি হচ্ছে কি ইন্টারেস্ট রেট, অর্থাৎ ক্যাপিটালের জন্য যেই পেমেন্টটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে করতে হচ্ছে ফর ফার্ম। The distribution of national income is determined by factor prices, the prices per unit that firms pay for the factors of production. এই ক্ষেত্রে দুই ধরনের পেমেন্ট আছে, একটা হচ্ছে লেবারের জন্য ওয়েজ পেমেন্ট, আর একটা হচ্ছে ক্যাপিটালের জন্য ক্যাপিটালের রেন্টাল পেমেন্ট, যেটাকে আমরা ইউজুয়ালি কি বলে থাকি, ইন্টারেস্ট পেমেন্ট বলে থাকি। এবং যেহেতু আমাদের ফ্যাক্টরের সাপ্লাইটা হচ্ছে কি ফিক্সড, এই কারণে শুধুমাত্র ডিমান্ড কার্ভটা যদি রাইট ওয়ার্ড বা লেফট ওয়ার্ড শিফট করে, ইন দ্যাট কেস আমাদের প্রাইসের লেভেলে চেঞ্জ আসতে পারে বা ইকুইলিব্রিয়াম প্রাইসটা চেঞ্জ হতে পারে। হাউএভার কোয়ান্টিটি ফিক্সড, সুতরাং সাপ্লাই কার্ভের মুভমেন্ট দিয়ে আমাদের প্রাইসের কোনো ধরনের চেঞ্জ আসবে না। ঠিক আছে, এখন দেখেন আমরা নতুন একটা কনসেপ্ট এখানে পাবো, সেটা হচ্ছে কম্পিটিটিভ ফার্ম। সো আমাদের প্রথম কোয়েশ্চেন হলো যে হোয়াট ইজ আ কম্পিটিটিভ ফার্ম? ডু ইউ নো হোয়াট ইজ আ কম্পিটিটিভ ফার্ম? এখানে একটা ডেফিনিশন দেয়া আছে, কিন্তু সেটার বাইরে আমাকে আর কোনো ডেফিনিশন বলতে পারেন? হোয়াট ডু উই মিন বাই আ কম্পিটিটিভ ফার্ম? And where producer and consumers have no influence on price is called competitive firm. ফার্মরা সবাই প্রাইস টেকার আর কি।
আচ্ছা, কম্পিটিটিভ ফার্ম বলতে আমরা বোঝাচ্ছি যে মার্কেটে কোনো ধরনের মনোপলি নাই। হুম বা মার্কেটটাকে হচ্ছে কি ওই ফার্মটা কোনোভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। প্রাইস টেকার, ট্রু, হাউএভার দে ক্যান সামটাইমস ইনফ্লুয়েন্স, বাট ইন দিস কেস তার সাইজটা এতটাই ছোট যে সে কোনোভাবে হচ্ছে গিয়ে মার্কেটকে ইনফ্লুয়েন্স করতে পারছে না। যদি ফার্মের সাইজ অনেক বড় হয়, সে যদি মেজর স্টেক হোল্ডার হয় ওই ইন্ডাস্ট্রিতে, তাহলে কিন্তু কম্পিটিটিভ ফার্ম হওয়ার পরেও সে কি করতে পারবে, সে হচ্ছে গিয়ে প্রাইসের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে পারবে। হাউএভার ইন দিস কেস দিস ফার্ম ইজ সো স্মল ইন সাইজ, সে হচ্ছে কোনো রকম ভাবেই প্রাইসের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ফেলতে পারছে না। আবার যদি ফার্মের সাইজ বেশি বড় হয়ে যায় তখন কি হয়, তখন কিন্তু মার্কেটার পারফেক্টলি কম্পিটিটিভ থাকে না, তাই না? আমরা জানি যে যদি মার্কেটে অনেক বেশি বড় কোনো একটা প্লেয়ার থাকে তাহলে নো লঙ্গার দ্যাট ফার্ম ক্যান বি কল্ড আ কম্পিটিটিভ ফার্ম। ওয়াই? তার কারণ সে হচ্ছে গিয়ে প্রাইস ম্যানিপুলেট করার অ্যাবিলিটি রাখে। যখনই কোনো একটা ফার্ম হচ্ছে গিয়ে প্রাইসকে ম্যানিপুলেট করতে পারবে তখনই তাকে আমরা আর কম্পিটিটিভ ফার্ম বলবো না। মার্কেটটা কম্পিটিটিভ হতে পারে, হাউএভার দ্যাট ফার্ম ক্যান নট বি কম্পিটিটিভ ফার্ম। কম্পিটিটিভ ফার্ম হওয়ার মেজর কোয়ালিফিকেশন হলো যে ওই ফার্ম মার্কেটের যে প্রাইস আছে প্রাইসের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স ফেলতে পারবে না। সো আ কম্পিটিটিভ ফার্ম ইজ আ স্মল রিলেটিভ টু দ্য মার্কেট ইন হুইচ ইট ট্রেডস, সো ইট হ্যাজ লিটল ইনফ্লুয়েন্স অন মার্কেট প্রাইসেস। এখন দেখেন, একটা ফার্ম কিন্তু মার্কেটে সে যতখানি অ্যামাউন্ট চায় ততখানি সেল করতে পারে। হাউএভার ডু দে ডু দ্যাট? যতখানি প্রয়োজন ততখানি সে সেল করতে পারে, বা তার যতখানি ইচ্ছা সে ততখানি সেল করতে পারে। কিন্তু এই যে সেল করবে, কতখানি পর্যন্ত সেল করবে, সেটা আমরা কিভাবে ডিটারমাইন করি? ইকুইলিব্রিয়াম দিয়ে। আচ্ছা, ইকুইলিব্রিয়াম দিয়ে। ফার্মের ক্ষেত্রে তার এটা কি কি কার্ভ হবে, কোন কার্ভ থেকে আমরা ডিটারমাইন করব? ডিমান্ড কার্ভ থেকে। ফার্মের ডিমান্ড কার্ভ থেকে? নো, ফার্ম যদি কনজিউমারদের ডিমান্ড কার্ভ, মার্কেটে ফার্মের সাপ্লাই কার্ভ। ফার্ম যদি সেল করে তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে ফার্মের জন্য সাপ্লাই কার্ভ। সো ফার্ম সাপ্লাই কার্ভ। কতখানি পর্যন্ত সেল করবে সেটা তার সাপ্লাই কার্ভের সাথে রেলেভেন্ট যেই প্রাইস গুলো আছে সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, এখন দেখেন যদি এমন হয় যে তার প্রাইস হচ্ছে গিয়ে সে বাড়াতে পারছে, তাহলে কি করবে? বেশি পরিমাণে সাপ্লাই করবে, বেশি পরিমাণে সেল করবে, তাই তো? আর যদি প্রাইস কমে যায় তাহলে সে কম পরিমাণে সেল করবে, অর্থাৎ সে কম পরিমাণে মার্কেটে সাপ্লাই করবে। হাউএভার তাদের পক্ষে কখনোই ইকুইলিব্রিয়াম প্রাইসটাকে ইনফ্লুয়েন্স করা পসিবল হবে না। এ ফার্ম ক্যানট ইনফ্লুয়েন্স দ্য ওয়েজেস অফ দ্য ওয়ার্কার্স ইট এমপ্লয়েস বিকজ মেনি আদার লোকাল ফার্মস অলসো এমপ্লয় ওয়ার্কার্স। অর্থাৎ সে শুধুমাত্র কোন প্রাইসে তার প্রোডাক্টটা সেল করছে সেটাকে সাপ্লাই কার্ভ থেকে ডিটারমাইন করতে পারবে। হাউএভার ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রাইস অফ দ্য ইকোনমি দ্যাট ক্যান নট বি ইনফ্লুয়েন্সড। ওয়াই? তার কারণ হলো যে ওয়েজ বা ইন্টারেস্ট রেট, এই যে দুইটা প্রাইস অফ দ্য ফ্যাক্টর, এই দুইটাকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা কিন্তু ফার্মের থাকে না। অ্যাজ এ রেজাল্ট সে তার ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রাইস, যেটা হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস, সেটা ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকে না। আ কম্পিটিটিভ ফার্ম টেক্স দ্য প্রাইসেস অফ ইটস আউটপুট অ্যান্ড ইটস ইনপুট অ্যাজ গিভেন বাই মার্কেট কন্ডিশনস। অর্থাৎ তার আউটপুট আর ইনপুটের যেই প্রাইস গুলো সেগুলো তাকে মার্কেট থেকেই অ্যাকসেপ্ট করে নিতে হয়, যেহেতু ফ্যাক্টরের যেই সাপ্লাইটা আছে সেটা ফিক্সড, এবং অ্যাজ এ রেজাল্ট ফ্যাক্টরির জন্য তাকে যে রেন্টাল পেমেন্টটা দিতে হচ্ছে বা ওয়েজের পেমেন্টটা দিতে হচ্ছে সেটাও ফিক্সড। অ্যাজ এ রেজাল্ট ফার্মের নিজের কিন্তু ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রাইস ফর গুডস আর সার্ভিসেস ডিটারমাইন করার কোনো ধরনের কোনো স্কোপই থাকছে না, যেহেতু সে ফ্যাক্টর অফ প্রোডাকশনের যেই প্রাইস গুলো আছে সেগুলো ডিটারমাইন করতে পারছে না। যদি ফার্মটা কম্পিটিটিভ ফার্ম হয়, অর্থাৎ সে যদি লার্জ শেয়ার হোল্ডার না হয় এবং ফ্যাক্টর প্রাইসের উপরে কোনো ধরনের ইনফ্লুয়েন্স না করতে পারে, অলসো ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রাইস ফর গুডস এন্ড সার্ভিসেস এর উপরে যদি কোনো ধরনের ইনফ্লুয়েন্স না করতে পারে, সেটা আমরা বলছি রেভিনিউ মাইনাস লেবার কস্ট মাইনাস ক্যাপিটাল কস্ট। অর্থাৎ তার রেভিনিউটা হবে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পেমেন্ট করা হলো ওয়েজ, আর
ক্যাপিটালের কস্ট হলো গিয়ে আপনার রেন্টাল পেমেন্ট বা যেটা হচ্ছে ইন্টারেস্ট, এই দুইটার পেমেন্টটার পরে প্রফিট। রেভিনিউ এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করছি, দেখে আমাদের টোটাল নাম্বার অফ আউটপুট, যেটাকে আমরা কি বলি প্রাইস টাইমস ফাংশন অফ কে অ্যান্ড এল মাইনাস হচ্ছে গিয়ে ডাব্লিউ টাইমস এল। ডাব্লিউ টাইমস এল কি, ডাব্লিউটা হচ্ছে গিয়ে আমাদের জন্য ওয়েজ আর এলটা হচ্ছে গিয়ে নাম্বার অফ লেবার, আর মাইনাস হচ্ছে গিয়ে আর টাইমস কে। এখানে আরটা হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটালের জন্য যে রেন্টাল পেমেন্টটা সেটা, আর কেটা হচ্ছে গিয়ে আমাদের জন্য টোটাল অ্যামাউন্ট বা নাম্বার অফ ইউনিটস অফ ক্যাপিটাল। সো এটা হচ্ছে গিয়ে টোটাল কস্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের জন্য টোটাল ইনকাম। সো টোটাল ইনকাম থেকে টোটাল কস্টটা বাদ দিলে হচ্ছে গিয়ে আমরা কম্পিটিটিভ ফার্মের প্রফিট বের করতে পারবো। অনেক বইয়ের মধ্যে দেখবেন যে ডাব্লিউটাকে হচ্ছে গিয়ে স্মল লেটারে লিখে, আবার আরটাকেও স্মল লেটারে লিখে। আপনাদের এই বইয়ে হচ্ছে কি ক্যাপিটাল লেটারে লেখা আছে, হাউএভার both are acceptable. It does not matter. মোস্ট অফ দ্য টাইমস হচ্ছে ম্যাম আপনার ইন্টারেস্ট রেটটাকে এখান আমরা থেকে স্মল আর দিয়ে ডিনোট করি। হ্যাঁ, ম্যাম এখানে টেকনোলজির জন্য যে কস্ট হয় সেটা বাদ দিল না কেন? যদিও সেটা ফিক্সড থাকে কিন্তু সেটার জন্য তো একটা কস্ট থাকে। তাহলে এখানে যদি আমি ওই টেকনোলজি কস্ট টেকনোলজির তাহলে তো আমার প্রফিট বেশি দেখাবে না। না, টেকনোলজির কথা আমরা এখানে কনসিডারই করবো না। আমরা ধরে নিচ্ছি যে টেকনোলজিটা এখানে ফিক্সড এবং টেকনোলজির জন্য ফার্মকে আলাদাভাবে পেমেন্ট করতে হচ্ছে না, যেহেতু সে টেকনোলজিক্যাল লেভেলে কোনো ধরনের চেঞ্জ করছে না। তার ধরেন টেকনোলজির জন্য ফার্ম কখন পেমেন্ট করবে, তখন পেমেন্ট করবে যখন সে কোনো ধরনের একটা র্যাডিক্যাল শিফট করছে ইন দেয়ার প্রোডাকশন সিস্টেম। যদি তার প্রোডাকশন সিস্টেমটা অলরেডি ফিক্স থাকে তাহলে সেটার কস্টটা কিন্তু আমাদের ক্যাপিটালের মধ্যেই চলে গিয়েছে, ঠিক আছে, আমরা আগেই ইনভেস্টমেন্টটা করে নিয়েছি। অ্যাজ এ রেজাল্ট এখন যখন আমরা কস্ট কনসিডার করব, তখন আমরা অলরেডি যে কস্টটা ইনকার্ড হয়ে গিয়েছে সেটার জন্য আর কনসিডার করব না। আমাদের টেকনোলজির কস্ট তখন রেলেভেন্ট হবে যদি ফার্ম তার লেভেল অফ টেকনোলজিতে কোনো ধরনের চেঞ্জ করে, বা ফার্মকে যদি কোনো ধরনের ফর এক্সাম্পল লাইসেন্স পারচেজ করতে হয়, বা ধরেন তার মেশিনারির কোনো ধরনের চেঞ্জেস আনতে হয়, তখন হচ্ছে আমরা টেকনোলজির কস্টটা চিন্তা করবো। হাউএভার ফর দ্য টাইম বিং তাদের টেকনোলজির যে ইনভেস্টমেন্টটা সেটা অলরেডি করা হয়ে গেছে, সেটার জন্য তাদের এক্সট্রা আর কোনো কস্ট নাই। বুঝেছেন? হ্যাঁ ম্যাম, বুঝতে আরেকটা পেরেছেন? ম্যাম, কম্পিটিটিভ মার্কেটে মানে যেই ফার্মের মানে গ্রেড বা লার্জার শেয়ার থাকে তাদের কি আলাদা কোনো নাম আছে? যদি এই ধরনের কোনো, আপনারা তো পড়ে আসছেন না, অলিগোপলি তারপরে হচ্ছে মনোপলি, যখন লার্জ লার্জ শেয়ার হয়ে যায় তখন তারা নো লঙ্গার কম্পিটিটিভ ফার্ম। সো ওই ধরনের মার্কেটের যে ফার্মগুলো সেগুলোকে আমরা কম্পিটিটিভ ফার্ম বলছি না, আমরা বলছি কম্পিটিটিভ মার্কেট একটা, আর একটা হচ্ছে কম্পিটিটিভ ফার্ম। সো কম্পিটিটিভ মার্কেটের মধ্যে ফার্মগুলো যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি কম্পিটিটিভ থাকবে, আর যদি কারোর লার্জেস্ট শেয়ার থাকে তাহলে সেটা আর নো লঙ্গার আ কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড দ্য ফার্মস আর নো লঙ্গার কম্পিটিটিভ ফার্মস। তখন আমাদের মার্কেটের ডেফিনিশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সো যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের এখানে লেভেল অফ টেকনোলজি ফিক্সড আছে। সো আমরা যদি প্রফিট প্রফিট ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে টোটাল কস্ট অফ ফ্যাক্টরকে হচ্ছে টোটাল রেভিনিউ থেকে সাবট্রাক্ট করব। এখন আমরা দেখব হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার আর ক্যাপিটাল, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোডাক্ট অফ ফ্যাক্টরস। সো মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার, যেটাকে হচ্ছে আমরা এমপিএল দিয়ে ডিনোট করব সংক্ষেপে। এমপিএল কি ইন্ডিকেট করছে? দিস ইজ দ্য এক্সট্রা অ্যামাউন্ট অফ আউটপুট দ্যাট দ্য ফার্ম গেটস ফ্রম ওয়ান এক্সট্রা ইউনিট অফ লেবার হোল্ডিং দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ফিক্সড। অর্থাৎ যখন আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ ওয়ান ফ্যাক্টর ক্যালকুলেট করব তখন অন্য আরেকটা ফ্যাক্টরকে আমরা হচ্ছে ফিক্সড ধরে নিব। এই ক্ষেত্রে আমরা কনসিডার করছি কাকে? এই ক্ষেত্রে আমরা কনসিডার করছি হচ্ছে লেবারকে। সো আমাদের এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ক্যাপিটালটা ফিক্সড থাকবে। আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারটা হয়তো বা আপনারা আগে ইসেতে দেখে এসেছেন, মাইক্রো ইকোনমিক্সে দেখে এসেছেন। এখানে আমরা জাস্ট মানে খুবই সিম্পলিফাইড ভাবে পড়বো যে যদি আমরা জানতে চাই যে একটা ইউনিট অফ লেবার চেঞ্জ করার কারণে আমাদের টোটাল আউটপুটের উপরে কি ধরনের চেঞ্জেস পড়েছে, তাহলে আমরা সেটা কিভাবে ডিটারমাইন করতে পারি? সিম্পলি বাই
subtracting the previous amount with the previous level of factors of production from the current amount of the current level of factors of production. এই ক্ষেত্রে যেহেতু আমরা লেবারটা বাড়াচ্ছি, সুতরাং আমরা কি করব, ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে ফাংশনটা আছে সেখানে আমরা চেঞ্জ আনবো। অর্থাৎ আমাদের আগে ছিল ফাংশন অফ কে অ্যান্ড এল, তাই না? আমাদের ছিল আগে ফাংশন অফ কে অ্যান্ড এল, এখন সেটা কি হয়ে যাবে, ফাংশন অফ কে অ্যান্ড এল প্লাস 1, অর্থাৎ আমরা 1 ইউনিট অফ লেবার এখানে বাড়াচ্ছি। মোস্ট অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনের জন্য হচ্ছে কি আমরা ডিমিনিশিং রিটার্ন টু স্কেল দেখতে পাই। ডিমিনিশিং রিটার্ন টু স্কেল কি, অর্থাৎ আপনি যদি 1 ইউনিট করে ফ্যাক্টর বাড়াতে থাকেন বা একটা ইউনিট করে আপনি ইনপুট বাড়াতে থাকেন, তাহলে আপনার যে রিটার্নটা সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ ফার্ম যদি 1 ইউনিট লেবার বাড়ায়, তাহলে তার থেকে যেই আউটপুটের ইনক্রিমেন্টটা আসবে সেটা আগের থেকে কম হবে। ওয়াই ডাজ দ্যাট হ্যাপেন? তার কারণ হলো যে মার্কেটে কিন্তু নাম্বার অফ অ্যাভেলেবল ট্রেন্ড লেবার যেটা, সেটার একটা লিমিটেশন থাকে, তাই না? আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার কাজে দক্ষ যে জনশক্তি সেটা কিন্তু লিমিটেড থাকে। সো যখন হচ্ছে গিয়ে অ্যাট দ্য লেভেল ফার্ম ওই সমস্ত এফিশিয়েন্ট লেবার গুলো ইউটিলাইজ করে ফেলছে, তারপরে সে আর এফিশিয়েন্ট লেবার মার্কেট থেকে ইউটিলাইজ করতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট তাকে কি করতে হচ্ছে, ইনএফিশিয়েন্ট লেবারের দিকে ঝুঁকতে হচ্ছে। এবং ইনএফিশিয়েন্ট লেবার যারা, তারা যখন কাজ করবে তাদের কাজ কিন্তু যারা এফিশিয়েন্ট ছিল তাদের মতো অতটা ভালো হবে না। অ্যাজ এ রেজাল্ট প্রোডাকশন প্রসেসে দেখা যাবে যে ফল্ট, রিজেকশন এগুলোর পসিবিলিটি বেড়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট টোটাল নাম্বার অফ আউটপুট আগে যে রেটে বাড়ছিল এখন আর সেম রেটে বাড়বে না। এটাই হলো গিয়ে আমাদের ডিমিনিশিং রিটার্ন টু স্কেল অর ডিমিনিশিং মার্জিনাল প্রোডাক্ট। In order to maximize profit, a competitive firm must compare the extra revenue from increased production with extra cost from hiring additional labor. অর্থাৎ কতক্ষণ পর্যন্ত একটা ফার্ম লেবার নতুন করে হায়ার করবে, অবশ্যই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই 1 ইউনিট লেবার হায়ার করার তার যে কস্টটা সেটা হচ্ছে রেভিনিউ এর চাইতে হায়ার হবে না, অর্থাৎ তাকে কোনো ধরনের লস ইনকার করতে হবে না। যতক্ষণ পর্যন্ত তার ওই এক্সেস ইউনিট অফ ফ্যাক্টর অফ প্রোডাকশন থেকে যতটুকু ইনকাম হচ্ছে, কস্ট ততটুকু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ইনডিফারেন্ট থাকবে। হাউএভার যদি ফার্ম হচ্ছে কম্পিটিটিভ ফার্ম হয় এবং প্রাইভেট কোনো একটা কোম্পানি হয়, তাহলে সে কি করবে না, সে হচ্ছে ওই লেভেলে যাবে না যখন তাকে নতুন করে লেবার হায়ার করার কারণে নিজের হচ্ছে পকেট থেকে উল্টা কিছু কস্ট বিয়ার করতে হচ্ছে। এই নিয়মটা যেটা, এটা শুধুমাত্র লেবারের জন্য না, এটা হচ্ছে কি ক্যাপিটালের জন্য প্রযোজ্য। ঠিক আছে? সো অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন they have diminishing marginal product or যতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের কি বলবো, যে যতক্ষণ পর্যন্ত এফিশিয়েন্ট যে আছে বা এফিশিয়েন্ট যে ইনপুট গুলো আছে সেগুলো অ্যাভেলেবল থাকবে, ততক্ষণ পর্যন্ত আউটপুট বাড়বে। However, as soon as we are going to run out of the efficient input, then আমাদের একটা লেভেলে যে হচ্ছে গিয়ে কস্ট আর রেভিনিউ সমান হয়ে যাবে এবং তারপর করেছে। সো ফার্ম কোন পয়েন্টে যে স্টপ করবে, যেই পয়েন্টে গেলে তার রেভিনিউ আর কস্টটা হবে হচ্ছে ইকুয়াল, যেটা হচ্ছে আমার দিকে ছিল। ম্যাম, আপনার সেন্টেন্স গুলো প্রপারলি শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যার কারণে মেবি। কথাগুলো বেঁধে বেঁধে আসছে।
সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আপনারা কতখানি পর্যন্ত শুনতে পেরেছেন ডিসকাশন? ম্যাম, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবারই তো ছিলাম আমরা। আপনি ডিসকাস করতেছিলেন যে ইফিশিয়েন্ট লেবার হায়ার করতে করতে একটা সময় মার্কেটে মানে কম্পারেটিভলি ইফিশিয়েন্ট লেবার থাকে না, এবং তখনই কস্ট ইনকার করতে শুরু করে ফার্মস এন্ড মার্জিনাল প্রোডাক্টিভিটি কমে যায়। আচ্ছা, ইদানিং কালে কি নেটওয়ার্ক একটু বেশি সমস্যা করছে না? উম, আমি ভেবেছিলাম হয়তো বা শুধু ওয়াইফাই এর জন্য প্রবলেম হবে। আমার ডেটা হচ্ছে 4G ডেটা, তারপরেও যদি এত ঝামেলা হয় কেমন করে ক্লাস নিব আমি বুঝি না। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা জানি যে যে কোনো ধরনের ইনপুটের জন্যই আমাদের রিটার্নটা হবে হচ্ছে কি ডিক্লাইনিং রেটে, অর্থাৎ ডিমিনিশিং মার্জিনাল রেটে। তার কারণ হলো যে ওই যে আমাদের এফিসিয়েন্সি যদি কমে যায় ইনপুটের, তাহলে আউটপুটের যে ইনক্রিমেন্টাল রেটটা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং একটা লেভেলে গিয়ে সেটা জিরো হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে হচ্ছে কি নেগেটিভ হয়ে যাবে। সো এই যে ডিমিনিশিং রিটার্ন টু স্কেলটা, এটাকে আমরা কিভাবে শো করি? মার্জিনাল প্রোডাক্ট অফ লেবারের জন্য আমরা হচ্ছে কি এই ধরনের একটা ডাউনওয়ার্ড স্লোপিং গ্রাফ দিয়ে শো করি, যেখানে আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা দেখাচ্ছি হচ্ছে কি টোটাল নাম্বার অফ আউটপুট ওয়াই। আর এখানে হচ্ছে কি আমাদের জন্য কি আছে এল, হরাইজন্টাল অ্যাক্সিসে বা এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে কি এল। এলটা কি? এলটা হচ্ছে কি আমাদের টোটাল নাম্বার অফ লেবার বা 1 ইউনিট অফ লেবার হচ্ছে কি আমরা এখানে যত ডান পাশে যাব একটা একটা করে ইউনিট বাড়তে থাকবে। এখন এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড স্লোপিং একটা লাইন, তাই না? প্রথম দিকে কি হচ্ছে? প্রথম দিকে এটা ইনক্রিজ করছে একটা রেট অফ ইনক্রিজিং রেট, তারপরে আস্তে আস্তে এটা কি হচ্ছে? ইট ইজ ইনক্রিজিং বাট অ্যাট এ ডিক্লাইনিং রেট। দেন একটা লেভেলের পরে যে সেটা হচ্ছে গিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এবং আফটার সার্টেন নাম্বার অফ ইনক্রিজড লেবার তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে গিয়ে ডিক্লাইন করা শুরু করবে। ডিক্লাইন করা শুরু করবে প্রথমে হচ্ছে গিয়ে অ্যাট আ ডিক্লাইনিং রেট, তারপরে হচ্ছে গিয়ে অ্যাট অ্যান ইনক্রিজিং রেট। সো এই কার্ভটা থেকে আমরা কি বুঝতে পারছি? এই কার্ভটা থেকে আমরা বুঝতে পারছি যে যখন ফার্ম 1 more ইউনিট অফ লেবার হায়ার করবে, তখন তার যেই ইনক্রিজড প্রফিটটা হবে সেখান থেকে সেটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো? সো এই যে ইনক্রিজ প্রফিটটা বা ডেল্টা প্রফিটটা কম্পেয়ার টু মাই প্রিভিয়াস লেভেল অফ প্রফিট, হাউ টু ক্যালকুলেট দ্যাট? আমি শুধুমাত্র এক্সেস ইউনিটের জন্য যে রেভিনিউটা আর যে কস্টটা সেটার ডিফারেন্সটা নিলেই আমাদের এই ডেল্টা প্রফিটের অ্যামাউন্টটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সো ডেল্টা প্রফিট বা চেঞ্জ ইন দ্য প্রফিট ইজ অ্যাকচুয়ালি ইকুয়ালস টু delta revenue বা change in the level of revenue due to 1 unit extra labor minus হচ্ছে গিয়ে delta cost due to 1 unit extra labor. সো আমরা রেভিনিউ থেকে কস্টটা বাদ দিচ্ছি, বাদ দিলে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমাদের প্রফিটের ইনক্রিমেন্ট। এখানে দেখেন আমরা রেভিনিউটা কিভাবে বের করছি? প্রাইস টাইমস হচ্ছে গিয়ে এমপিএল মাইনাস কস্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমাদের ওয়েজটা। সো ফার্ম কতক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে লেবার হায়ার করবে? যতক্ষণ পর্যন্ত এমপিএল উড বি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের, সরি, এমপিএল মাইনাস ডাব্লিউটা হবে হচ্ছে কি ইকুয়ালস টু পি, অর্থাৎ প্রফিটটা আর হচ্ছে গিয়ে আমাদের যেই ডিফারেন্সটা এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের সমান হবে, ঠিক আছে? অর্থাৎ সরি, রেভিনিউটা আর আমাদের কস্টটা যতক্ষণ পর্যন্ত সমান হবে। এখানে আমরা যেই টার্মটা এখানে নিয়ে আসছি এটা হচ্ছে কি জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করেছি। দেখেন আমরা এখানে কি করেছি? পি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এমপিএল মাইনাস ডাব্লিউ, আর এখানে যে প্রাইসটা ছিল সেটাকে হচ্ছে গিয়ে ডাব্লিউ এর নিচে নিয়ে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে জাস্ট সাইডটা রিঅ্যারেঞ্জ করে আমরা করেছি, এটা আপনারা পরে দেখে নিয়েন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এটাও হচ্ছে কি আমাদের লেবারের মতোই, হাউএভার এটার এটার যেই এটা হচ্ছে কি ডিমান্ড কার্ভটা, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কার্ভটা কোথায় গেল? আচ্ছা, মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কার্ভটা আলাদাভাবে নাই, কারণ এই দুইটার জন্যই হচ্ছে কি আমাদের কার্ভটা সেমই হবে, ঠিক আছে? ক্যাপিটাল আর লেবার দুইটার জন্য হচ্ছে কি আমাদের এমপিএল এর যে কার্ভটা এটা সেম হবে। এখানে এটা যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি
এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কিসের কার্ভ বলেন তো? এটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ। হুম, লেবার ডিমান্ডের যে কার্ভটা সেটা। এখানে আমাদের এক্স অ্যাক্সিসে বা হরাইজন্টাল অ্যাক্সিসে আছে হচ্ছে গিয়ে লেবার, আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে আছে হচ্ছে গিয়ে আমাদের টোটাল আউটপুট বা ওয়াইটা। সো আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হবে, অর্থাৎ আহ, যখন হচ্ছে গিয়ে আমাদের ওয়েজের পরিমাণ হায়ার হবে তখন কি হবে? আমরা জানি যে লেবারের যে ইয়েটা সেটা হচ্ছে গিয়ে কম থাকবে, অর্থাৎ নাম্বার অফ ইউনিটস অ্যাভেলেবিলিটি যদি কম থাকে তাহলে হচ্ছে গিয়ে ওয়েজ হায়ার হবে। যখনই হচ্ছে গিয়ে মার্কেটে নাম্বার অফ অ্যাভেলেবল লেবার বেড়ে যাবে তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে আবার ওয়েজটা আস্তে আস্তে কমে যাবে। সো এই কার্ভটা হচ্ছে গিয়ে আমাদের লেবারের জন্য ডিমান্ড কার্ভ। এটা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কার্ভ না। মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের কার্ভটা আমাদের আগের কার্ভটার মতোই হবে, অর্থাৎ এমপিসি আর এমপিএল এর কার্ভটা সিমিলার হবে। জাস্ট আগে আমরা হরাইজন্টাল এক্সিসে দেখছিলাম হচ্ছে গিয়ে লেবার, এখানে দেখবো হচ্ছে গিয়ে ক্যাপিটাল। সো এখানেও আমরা একই রকম ভাবে ডিরাইভেশন করতে পারি। এমপিকে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের ফাংশন অফ কে প্লাস ওয়ান এল, অর্থাৎ আমরা এখানে কেটা 1 ইউনিট বাড়াচ্ছি, মাইনাস হচ্ছে ফাংশন অফ কে অ্যান্ড এল, অর্থাৎ আমাদের আগের যে লেভেল অফ ক্যাপিটাল আর লেবার ছিল সেটার সাথে আমরা কারেন্ট লেভেলের কম্পারিজনটা করছি। দুইটার যে ডিফারেন্সটা সেটাই হলো আমাদের মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল। এখানে প্রফিট হচ্ছে গিয়ে আমাদের পি টাইমস এমপিকে মাইনাস হচ্ছে গিয়ে রেন্ট। রেন্ট হচ্ছে গিয়ে আমাদের জন্য ক্যাপিটালের কস্ট। এবং আমরা যদি একই রকম ভাবে এই দুইটা সাইডকে হচ্ছে গিয়ে জাস্ট রিঅর্গানাইজ করি তাহলে এমপিকে বা মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে গিয়ে আর, বা যেটা হচ্ছে গিয়ে রেন্ট ফর ক্যাপিটাল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পি। এটা কোথা থেকে আসছে বলতে পারেন এই জিনিসটা? ম্যাম কোনটা? কোশ্চেনটা বুঝি নাই ম্যাম। একটা মিনিট দাঁড়ান, আমি একটুখানি শেয়ারটা স্টপ করে আবার দিচ্ছি, আমার একটু সমস্যা হচ্ছে। এই যে এমপিকে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমরা আর ডিভাইডেড বাই পি, এই যে ইকুয়েশনটা আমরা রিঅ্যারেঞ্জ করে পেলাম, এটা আমরা কিভাবে পেলাম? এই লেভেলটা কোনটা বলেন তো? যখন আমাদের প্রফিট হবে হচ্ছে গিয়ে জিরো। প্রফিট কখন জিরো হবে? যখন আমাদের ডেল্টা রেভিনিউ আর ডেল্টা কস্টটা হচ্ছে ইকুয়াল হবে। ডেল্টা রেভিনিউ আর ডেল্টা কস্ট যদি আমাদের ইকুয়াল হয় তাহলে আমরা কি ধরে নিব? এই পার্টটা হচ্ছে গিয়ে জিরো, ডেল্টা প্রফিটটা হচ্ছে গিয়ে জিরো। ডেল্টা প্রফিট জিরো হলে ডেল্টা রেভিনিউ আর ডেল্টা কস্ট হচ্ছে কি আমাদের ইকুয়াল হবে। তখন আমরা যখন রিঅ্যারেঞ্জ করব তখন এই যে এমপিকে ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পি এটা পাবো। ঠিক আছে? এই লেভেলটা কোনটা? এই লেভেলটা হচ্ছে কি সেই লেভেলটা যতক্ষণ পর্যন্ত ফার্ম কি করবে, ফার্ম হচ্ছে গিয়ে এক্সট্রা অ্যামাউন্ট অফ বা এক্সট্রা ইউনিট অফ ক্যাপিটাল হায়ার করবে। আর এই জিরোর লেভেলটা পার হয়ে যাওয়ার পরে কি হবে? জিরো লেভেল পার হয়ে যাওয়ার পরে হচ্ছে কি আস্তে আস্তে প্রফিট নেগেটিভ হওয়া শুরু করবে। তখন ফার্মার নতুন করে লেবার বা নতুন করে ক্যাপিটাল হায়ার করবে না। ঠিক আছে? বুঝতে পেরেছেন? এই যে রিঅ্যারেঞ্জিংটা আমরা এখানে করেছি, এটা কেন করেছি? আমরা ধরে নিচ্ছি যে ফার্ম ম্যাক্সিমাম জিরো প্রফিট লেভেল পর্যন্ত হায়ার করছে বোথ ক্যাপিটাল অ্যান্ড লেবার। আফটার দ্যাট দে আর নট গোয়িং টু হায়ার ইদার ক্যাপিটাল অর লেবার, বিকজ ওই লেভেলের পরে হ্যাঁ কি হয়ে যাচ্ছে? আমাদের জন্য প্রফিটটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যদি তাই হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের
এমপিকে আর হচ্ছে গিয়ে সরি রেভিনিউ আর হচ্ছে গিয়ে ডেল্টা কস্ট, এই দুইটা হচ্ছে সমান। এই দুইটা যদি সমান হয়, সমান ধরে আমরা এমপিকে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর ডিভাইডেড বাই পি এটা পেয়েছি। ঠিক আছে? এখানে তো আর ডিভাইডেড বাই পি হয় না, ইকুয়েশনটা সলভ করলে এমপিকে ইকুয়ালস টু পি প্লাস আর হ্যাঁ, হচ্ছে এটা না। এই ইকুয়েশনটা, এই দাঁড়ান, এই ইকুয়েশনটা এটা ভুল আছে। ঠিক আছে, এই জিনিসটা ভুল আছে। এমপিকে ইকুয়ালস টু আর বাই পি হবে। আপনি যদি পি পি টাইমস এমপিকে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আর করেন, তাহলে কি হবে? এমপিকে ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পি। এই যে এখানে জিনিসটা যেটা Yes, করা ma'am. আছে, আমি প্রিপেয়ার্ড স্লাইড নিয়েছিলাম, তো এই জিনিসটা এখানে ভুল আছে। দাঁড়ান, আমি এটা ঠিক করে দিচ্ছি। একটা মিনিট। জিনিসটা হবে হচ্ছে এরকম, এখানে হবে হচ্ছে টাইমস এমপিকে ইকুয়ালস টু হচ্ছে এই পাশে আমাদের কি থাকবে তাহলে? আর থাকবে। যখন হচ্ছে আমাদের প্রফিটটা জিরো, যখন হচ্ছে আমাদের জন্য প্রফিটটা জিরো, প্রফিট যদি আমরা জিরো ধরি, বুঝতে পেরেছেন? প্রফিট কেন জিরো হবে বলেন তো? কারণ ম্যাম আমরা তো নেগেটিভ প্রফিট হচ্ছে আপনারা কি সাস্টেইন ক্লাস করব না। করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার ক্লাসে কি একজন স্টুডেন্ট আছে? আমার আর কোনো স্টুডেন্ট নাই। আমি কোনো মেয়ের ভয়েসই শুনতে পাচ্ছি না। মেয়েরা কি আছেন? Yes, miss. Yes, ma'am. দেখি তো কে কে আছে। আমার ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে একজনই শুধু কেন কথা বলবে? হ্যাঁ, এখন আমাকে বলেন, এই যে ইকুয়েশনটা আমি পি, এটা কোন কন্ডিশনে আমরা ডিভাইড করেছি? এটার পিছনে আমাদের কন্ডিশনটা কি ছিল? এই অ্যান্সার না দিতে পারলে আমি আর আজকে ক্লাস নিব না। রেভিনিউ এন্ড ডেল্টা কস্ট সমান হচ্ছে। বুঝতে পেরেছেন? যারা এতক্ষণ শুনেননি, ঘুমিয়েছিলেন, আবার বলছি, খেয়াল করে শুনেন। আমরা হচ্ছে গিয়ে এখানে মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটাল দেখছি। একটু আগে আমরা দেখে আসছি হচ্ছে গিয়ে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার। সো মার্জিনাল প্রোডাক্ট অফ ক্যাপিটালের জন্য আমরা জানি যে এটারও হচ্ছে গিয়ে ডিমিনিশিং রিটার্ন টু স্কেল, অর্থাৎ আপনি যখন 1 ইউনিট মোর ক্যাপিটাল অ্যাড করবেন বা 1 ইউনিট মোর ইনপুট আপনি হচ্ছে গিয়ে অ্যাড করবেন, তখন কি হবে? আপনার আউটপুটের যে ইনক্রিমেন্টটা, সেটা আগের মতো যত হায়ার রেটে হচ্ছিল তত হায়ার রেটে আর হবে না। আগে মনে করেন যে আপনি 1 ইউনিট ক্যাপিটাল অ্যাড করলে আপনার আউটপুটের ইনক্রিমেন্টটাও হচ্ছে গিয়ে ইকুয়াল হতো, বা 1 ইউনিট আউটপুট বেড়ে যেত। কিন্তু আপ টু আ সার্টেন লেভেল এই জিনিসটা হয়তো বা ট্রু। আফটার দ্যাট কি হবে? যখনই আপনি নতুন করে ক্যাপিটাল বড় করতে যাবেন, বা ফার্ম যখনই নতুন করে হচ্ছে গিয়ে ক্যাপিটাল বড় করতে যাবে, তখন তাকে আগের চাইতে বেশি রেটে বড় করতে হবে, তাই না? আমরা কি জানি? আমরা জানি যে প্রতিটা ফার্মেরই কিন্তু একটা ম্যাক্সিমাম লেভেল অফ ডেট টু ইকুইটি রেশিও থাকে, তাই না? যদি ওই লেভেলের পরে ফার্ম গিয়ে আরো বেশি পরিমাণে লোন ব্যাংকের কাছ থেকে নিতে চায়, তখন ব্যাংক কি বলবে? যে না, তোমার ম্যাক্সিমাম লেভেল অফ ডেট যেটা নেওয়ার কথা ছিল সেটা তুমি অলরেডি নিয়ে ফেলেছো, সো এখন যদি তুমি আমার কাছ থেকে আরো লোন নিতে চাও, তাহলে তোমাকে আগের চাইতে হায়ার রেটে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। হায়ার রেটে ইন্টারেস্ট পেমেন্ট করার মানে কি? হায়ার রেটে ইন্টারেস্ট পেমেন্ট করার মানে হলো তার ক্যাপিটাল হায়ার করার যেই কস্টটা আগে ছিল, তার চাইতে কস্টটা এখন বেড়ে গিয়েছে। যদি কস্ট বেড়ে যায়, তাহলে কি হবে? তার রিটার্নটা যেটা, আউটপুটটা যেটা, সেটা কি আগের মতো আর 1 ইউনিট হবে? না, আগের মতো আর 1 ইউনিট হবে না, সেটা কমে যেয়ে হচ্ছে 1 ইউনিটের কম হয়ে যাবে। অর্থাৎ আগে যদি 1 ইউনিট ক্যাপিটাল বাড়ালে আমার আউটপুট 1 ইউনিট বাড়তো, এখন আর 1 ইউনিট ক্যাপিটাল বাড়ালে আমার আউটপুট বা ওয়াই 1 ইউনিট বাড়ছে না, বাড়ছে কত? 1-এর চেয়ে কম বাড়ছে। তার কারণ কি? তার কারণ হলো যে আমাদের জন্য ক্যাপিটালটা আগের চাইতে বেশি কস্টলি হয়ে গিয়েছে। একই রকম ভাবে লেবারের ক্ষেত্রে কি হচ্ছে? লেবার, আমরা মনে করেন যে এখন যেই ওয়েজ দিয়ে হায়ার করছি, সেই ওয়েজ দিয়ে হায়ার করলে আমরা হচ্ছে গিয়ে এফিশিয়েন্ট বা একেবারে যারা হচ্ছে ওই কাজে দক্ষ, সেই ধরনের লেবার হায়ার করতে পারছি। হাউএভার, আফটার হায়ারিং অল দ্য এফিশিয়েন্ট লেবার্স ইন দ্য মার্কেট, আমাদেরকে কি করতে হবে?
যদি নতুন করে লেবার হায়ার করতে হয় তাহলে হচ্ছে কি যারা কাজ পারে না, যারা ট্রেন্ড না, তাদেরকে হায়ার করতে হবে। এই এই ধরনের লেবার যদি আমরা হায়ার করি তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে তাদের আউটপুট প্রডিউস করার যে ক্যাপাবিলিটি সেটা আগের চাইতে কমে যাবে, তাই না? তার কারণ হচ্ছে তাদের কাজে ভুল হবে, যেহেতু তারা জানেই না কাজটা কিভাবে করতে হবে। যদি কাজে ডিফেক্টের রেট বেশি হয়, যদি ভুলভ্রান্তি বেশি হয়, তখন আমাদের আউটপুটের ইনক্রিমেন্টটা আর আগের মতো হায়ার রেটে হবে না। অ্যাজ এ রেজাল্ট আমরা মার্জিনাল প্রোডাক্ট অফ ইনপুটের যে কার্ভটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে প্রথম দিকে ইনক্রিজ করছে এট ইনক্রিজিং রেট, দেন ইট ইজ ইনক্রিজিং এট এ ডিক্লাইনিং রেট, আফটার দ্যাট ইট বিকামস ফ্ল্যাট। এবং এর পরেও একটা লেভেল আছে যেটা আমরা এখানে এই গ্রাফে দেখতে পাচ্ছি না, যেখানে হচ্ছে গিয়ে আমাদের কি হবে, এই কার্ভটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ডাউনওয়ার্ড চলে যাবে, অর্থাৎ ডাউনওয়ার্ড স্লোপিং হয়ে যাবে। ম্যাম এখানে নিচের ইকুয়েশনটা একটু ঠিক করতে হবে মেবি। হ্যাঁ, এখানের ইকুয়েশনটা ভুল আছে, আমি ঠিক করে পরে যখন স্লাইড আপলোড করে দিব ঠিক করে দিব, চিন্তা করেন না। বাট বুঝতে পেরেছেন তো না? জি ম্যাম বুঝতে ইয়েস পারছি। ম্যাম। বুঝতে পেরেছেন কি? যেখানে মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টটা সেম হয়েছে সেই পয়েন্টটাকে ইকুয়াল ধরা হয়েছে, কারণ এখানে ম্যাক্সিমাম প্রফিট হবে। সেই পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্ট। হ্যাঁ, এখানের পরে ফার্ম আর নতুন করে কোনো ধরনের ইনপুট হায়ার করবে না, দ্যাটস অল। সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্য ডিভিশন অফ ন্যাশনাল ইনকাম, অর্থাৎ এই যে ন্যাশনাল ইনকামটা এটা কিভাবে ডিভাইড করা হয়, বা কিভাবে হচ্ছে সোজা ভাষায় বলতে গেলে কতখানি হচ্ছে কি কোন এন্টিটির কাছে যায়। আমরা জানি যে ন্যাশনাল ইনকামের সাথে রেলেভেন্ট অনেকগুলো এন্টিটি আছে, সো কার কাছে কোন পার্টটা যাচ্ছে সেটা আমরা এখানে দেখবো। If all firms in the economy are competitive and profit maximizing, then each factor of production is paid its marginal contribution to the production process. The total real wages paid to labor are therefore MPL times L, and the total real return paid to capital for capital owners is MPK times K, and economic profit would be Y minus MPL times L plus হচ্ছে MPK times K. আচ্ছা, এই যে কথাগুলো, এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে হলো যে যদি আমরা ধরে নিই যে মার্কেট হচ্ছে গিয়ে কম্পিটিটিভ, এবং ওই মার্কেটে যারা হচ্ছে গিয়ে পার্টিসিপেন্টস আছে, যে বিজনেস ফার্ম গুলো আছে তারাও কম্পিটিটিভ, তাহলে তাদের গোল কি থাকবে? তাদের গোল থাকবে হচ্ছে টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট। এখন এটার সাথে ফাইন্যান্সকে মিলাবেন না, আমরা জানি যে ফাইন্যান্সের গোল কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশন না, তাই না? ফাইন্যান্সের গোল কি? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। Wealth. মাইট দিব। ফাইন্যান্সের গোল হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এতদিন পরে এই বুঝছেন? ভ্যালু ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে, টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাম পড়ছিলাম তো এইভাবে যে টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম হুইচ আলটিমেটলি রেজাল্টস ইন দ্য ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ। টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ওয়েলথের কিন্তু বিভিন্ন ধরনের মানে থাকতে চান তাহলে সেটা সেকেন্ডারি হিসাবে বলবেন। হাউএভার, যখন কেউ কোয়েশ্চেন করবে যে হোয়াট ইজ দ্য গোল অফ ফাইন্যান্স, অলওয়েজ আপনার অ্যান্সার শুরু হবে হচ্ছে ভ্যালু ম্যাক্সিমাইজেশন দিয়ে, তারপরে আপনি বলেন যে ম্যাক্সিমাইজিং দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, এরপরে আপনি এক্সপ্লেইন করেন যে ফার্মের ভ্যালু ম্যাক্সিমাইজ কি বোঝায়। সো যেটা বলছি ইকোনমিক্সে ফার্মের হচ্ছে গিয়ে অ্যাকাউন্টিং প্রফিট। সো ইউজুয়ালি বিকজ ইকোনমিক প্রফিট ম্যাম নেটওয়ার্ক আবার ল্যাগ করতেছে, এই জন্য কথাগুলো আসতেছে না ঠিক মতো।
ম্যাম এখন শুনতে পারছি না কিছু। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং প্রেজেন্টেশনের দিনেও কি এরকম সমস্যা হয়েছিল গুগল মিটে? অ্যাকাউন্টিং এ এত ঝামেলা হয় নাই। অ্যাকাউন্টিং এ তো ওদিন এত ফেস করতে হয় নাই। হ্যাঁ ওদিন অলরাইট, ম্যাম জয়েন করছে। ওয়েট। আচ্ছা, প্রবলেমটা কি মিটে বেশি হয়? আমি মিটে কখনো ক্লাস নিই নাই। লাস্টের টাইমে হচ্ছে গিয়ে বিডি এর সমস্যা হয়েছিল, ওরা ওদের প্ল্যাটফর্ম চেঞ্জ করেছে, সেজন্য আমি জুম থেকে জয়েন করতে পারি নাই। বাট জুমের তুলনায় কি গুগল মিটে প্রবলেমটা বেশি হয়? আপনারা বলতে পারেন? নো ম্যাম, আমরা তো লাস্ট সেমিস্টারে দুইটা কোর্সের ক্লাস মিটেই করছি, বাট এতটা সমস্যা হয়নি। ম্যাম আই গেস কিন্তু ব্রডব্যান্ডটাই ভালো হবে। ব্রডব্যান্ডটা ভালো না তো, কারণ ব্রডব্যান্ডের আপনার আমি একটু আগে স্ট্রিমিং দেখে আসছি, ওটার অনেক লো, এখন পিক আওয়ার না, বহুত যন্ত্রণা। এনিওয়েজ, আচ্ছা, যেটা বলছিলাম যে ন্যাশনাল ইনকামের ডিভিশনটা সেভাবেই হবে যেই প্রপোর্শনে হচ্ছে আপনার ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলোর কন্ট্রিবিউশন থাকবে টুয়ার্ডস দ্য টোটাল আউটপুট অথবা ওয়াই। সো প্রতিটা ইনপুট অর্থাৎ এল অথবা কে, স্লাইডে একটু প্রেজেন্ট স্লাইডটা দেওয়া আছে তো, দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে? নো না ম্যাম। মিস, ম্যাম স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। Okay. So, in any competitive economy where the firms are also competitive, the factors of productions payment গুলো হবে হচ্ছে exactly equal to the proportion they are contributing towards the total income. So y এর মধ্যে হচ্ছে আপনার লেবারের যতখানি কন্ট্রিবিউশন, লেবারের পেমেন্টটাও সেভাবে ডিস্ট্রিবিউটেড হবে, আবার কে বা ক্যাপিটালের যতখানি কন্ট্রিবিউশন সেই অনুপাতে হচ্ছে গিয়ে কে এর পেমেন্টটা ডিস্ট্রিবিউটেড হবে। এবং যদি আমাদের টোটাল কস্টের পরে হচ্ছে রেভিনিউ এর কোনো অংশ সারপ্লাস থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইকোনমিক প্রফিট। হাউএভার, একটু আগে আমরা যেই ডেফিনিশনটা দেখে আসলাম, অর্থাৎ ফার্ম হচ্ছে গিয়ে ইকোনমিক প্রফিট জিরো হওয়া পর্যন্ত কি করবে, তার ফ্যাক্টর অফ প্রোডাকশন গুলোকে হায়ার করতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট, যদি আমরা আগের কন্ডিশনটা ট্রু ধরে নেই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে কি আমাদের ইকোনমিক প্রফিটটা জিরো হয়ে যাবে, তাই না? ইকোনমিক প্রফিটটা কি তখন আর থাকবে না ম্যাম। না? তখন এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি প্লাস ইকোনমিক প্রফিট, এই পার্টটা হচ্ছে গিয়ে জিরো হয়ে যাবে। ঠিক আছে, এই যে কন্ডিশনটা যেখানে আমরা ধরে নিচ্ছি যে ফার্ম ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরস অফ প্রোডাকশন হায়ার করবে যতক্ষণ পর্যন্ত তার রেভিনিউ বা টোটাল আউটপুট হবে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি ইকুয়ালস টু দ্য কস্ট, সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ইউলার্স থিওরেম। ঠিক আছে, ইন কেস অফ কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল এই থিওরেমটা কাজ করে। যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল না হয় তাহলে আবার এই থিওরিটা কাজ করবে না। ঠিক আছে, ওয়্যার উই অ্যাজিউম দ্যাট যে টোটাল নাম্বার অফ আউটপুট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ফ্যাক্টরের টোটাল যে কস্টটা আছে সেটা।
However, accounting profits and economic profits are different, where accounting profit equals to হচ্ছে economic profit plus MPK times K. আচ্ছা, এখন আমাকে বলেন যে MPK times K এটাকে কেন আমরা প্রফিটের মধ্যে কনসিডার করছি? ওনারের পার্সপেক্টিভে চিন্তা করেন, ফার্মের যে ওনার বা বিজনেসের যে ওনার তার পার্সপেক্টিভে চিন্তা করেন। ওয়াই শুড উই কনসিডার ক্যাপিটাল, যে ক্যাপিটালের যে কস্টটা আছে এমপিকে টাইমস কে অ্যাজ দ্য প্রফিট ফর দ্য ওনার? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, এটার অ্যান্সারটা হলো যে যে কোনো বিজনেসের ইনভেস্টমেন্ট কার থাকে বলেন তো? ওনারের থাকে। সো ক্যাপিটাল কে আনে? ক্যাপিটালও কিন্তু ওনার আনে। তাহলে আমরা যদি বিজনেস ফার্মের কথা চিন্তা করি, বিজনেস ফার্ম আর বিজনেস ওনার আমরা ধরে নিচ্ছি যে সেম। সো বিজনেস ফার্মের ক্যাপিটালের যে রিটার্নটা সেটা কার কাছে যাবে? ডেফিনেটলি ওনারের ওনারের কাছে কাছে যাবে। যাবে। অ্যাজ এ রেজাল্ট ক্যাপিটালের যে রিটার্নটা সেটা কিন্তু ফার্মের জন্য আসলে কস্ট না, সেটা তাহলে ফার্মের জন্য কি? সেটা হচ্ছে ফার্মের জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সো এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এমপিকে টাইমস কে, দিস ইজ নো লঙ্গার আ কস্ট ফর দ্য ফার্ম, রাদার দ্যান দিস ইজ আ পার্ট অফ ইটস অ্যাকাউন্টিং প্রফিট। এবং আমরা ধরে নিচ্ছি যে অ্যাকাউন্টিং প্রফিট আর ইকোনমিক প্রফিট হচ্ছে কি দুইটা ডিফারেন্ট। অ্যাকাউন্টিং প্রফিটটা হচ্ছে ইকোনমিক প্রফিট প্লাস যেটা হচ্ছে আমাদের ক্যাপিটালের উপরে রিটার্নটা বা ক্যাপিটাল থেকে যে ইনকামটা আসছে সেটা হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং প্রফিটের একটা পার্ট। ঠিক আছে? আর যেখানে আমরা ধরে নিচ্ছি যে টোটাল আউটপুট ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টোটাল ফ্যাক্টর অফ প্রোডাকশন কস্ট, সেটাকে আমরা বলছি হচ্ছে ইউলারস থিওরেম, এন্ড দিস থিওরেম মেইনটেইনস দ্য কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল না হয়, ডিমিনিশিং রিটার্ন টু স্কেল হয় বা ইনক্রিজিং রিটার্ন টু স্কেল হয়, তাহলে আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাবে না। এরপরে আছে হচ্ছে গিয়ে কব ডগলাসের প্রোডাকশন ফাংশন। এটা আমি নেক্সট এর ক্লাসে পড়াবো, কারণ আজকে আমার পড়াতে খুব অসুবিধা হচ্ছে, বারবার আমি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমি হচ্ছে ইয়ে দিয়ে কন্টিনিউ করব, জুম দিয়েই কন্টিনিউ করব। এবং নেক্সট ক্লাসে আমি যেহেতু আমার ইয়েটা চেঞ্জ করে ফেলেছি, কি যেন বলে ওটা, আমার অ্যাকাউন্টটা আমি ঠিক করেছি, সো জুম থেকে জয়েন করতে আপনাদেরও সমস্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। পার্টটা আছে সেটা দিয়েই জয়েন করব। ওকে ওকে ম্যাম। ম্যাম মঙ্গলবারে ক্লাসটা হবে? আর আজকে যতক্ষণ পড়ালাম, অবশ্যই হবে মঙ্গলবারের ক্লাসটা। যতখানি পর্যন্ত আমি পড়ালাম ততখানি পর্যন্ত বই থেকে একটু দেখে নিবেন। আজকে খুব বেশি ডিফিকাল্ট কিছু আমরা পড়িনি। হাউএভার নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে কব ডগলাস প্রোডাকশন ফাংশন পড়বো। এটা একটুখানি মানে কিছুটা ক্রিটিক্যাল আছে, নট দ্যাট মাচ। হাউএভার আপনি প্রথমে যে জিনিসগুলো আমরা দেখেছি সেগুলো ভালো করে জাস্ট একবার দেখে রেখেন। ওকে, তাহলে আজকের জন্য এতখানি। আমি দেখছি রেকর্ডিং এর কি অবস্থা, তারপরে আপলোড করে দিচ্ছি। আর যারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি, প্লিজ অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেন এখনো, তার কারণ আমি কিন্তু এগুলোর উপরে মার্কিং করব। ঠিক আছে? কোনো ধরনের স্পেসিফিক অসুবিধা হয় তাহলে আপনার ক্লাসমেটদের কাছ থেকে হেল্প নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হাউএভার ইউ নিড টু সাবমিট। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আল্লাহ হাফিজ ম্যাম।